আসসালামু আলাইকুম। সম্প্রতি রেমিটেন্স নিয়ে বেশ কথা হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে রেমিটেন্স পাঠানোর জন্য বেশ জোরদার করা হচ্ছে। শ্রদ্ধেয় রেমিটেন্স যোদ্ধা ভাইরা, আপনারা কেন দেশে রেমিটেন্স পাঠাবেন না সেটা অলরেডি মোটামুটি সবাই বুঝতে পারছেন। চলুন প্রবাসীদের দৈনন্দিন কিছু হয়রানির শিকার হওয়া একটি গল্প শুনে আসা যাক। তাহলে আরও বিষয়টি বুঝতে পারবেন আমাদের কেনই রেমিটেন্স পাঠানোটা এখন যুক্তিসঙ্গত নয়। প্রসঙ্গ যখন রেমিটেন্স, তাহলে কিছু কথা বলতেই হয়। তারিখটা সপ্তাহে 3 আগে ইমার্জেন্সি টিকিট করে একটা জরুরি কাজে দেশে গিয়েছিলাম। দুবাই থেকে টিকিট পাইনি বিধায় আবুধাবি এয়ারপোর্ট হয়ে যেতে হয়েছে। 1,16,000 টাকা দিয়ে টিকিট, নামমাত্র বিজনেস ক্লাস, মাত্র 5 ঘন্টা যাত্রা, বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার 127। ছোট্ট একটি ফ্লাইট, কিন্তু টিকিটের গলাকাটা দাম। তারপরও বাংলাদেশ বিমানে যেতে হয়, কারণ আমি বাংলাদেশি, টাকাটা আমার দেশেই যাবে। বেল থেকে লাগেজ কালেক্ট করে বের হওয়ার সময় লাস্ট স্ক্যানিংয়ের জন্য যখন ব্যাগগুলি দিলাম, তখন শুল্ক বিভাগের এক কর্মকর্তা আমাকে থামতে বলেন। জিজ্ঞেস করলেন, আপনি কতদিন পর দেশে আসছেন? বললাম 1 মাস পর। তারা আমার পাসপোর্ট নিলেন, আমার ব্যাগ দুটি খুলতে বললেন। আমি ব্যাগ দুটি খুলে তাদের সামনে রাখলাম, কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তারা কোনো প্রকার তল্লাশি করছে না দেখে আমি অনুরোধ করলাম, কি ভাই চেক করবেন? কাইন্ডলি দ্রুত চেক করে আমাকে মুক্তি দিন, আমি খুব টায়ার্ড। একজন আমার দিকে কড়া নজরে তাকিয়ে শাসিয়ে বললেন, দাঁড়ায় থাকেন, বেশি কথা বললে ব্যাগ দুটি চিজ করে রেখে দেব। প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর একজন ব্যাগ দুটি উলটপালট করে চেক করে দেখলেন। জিজ্ঞেস করলেন, স্বর্ণ বা মোবাইল আনেননি? বললাম না। জিজ্ঞেস করলেন, তাহলে ঘন ঘন দেশে আসছেন কেন? আমি কুৎসিত এই প্রশ্নটা উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইলাম। পতিতালয়ের একজন দালালও এমন প্রশ্ন করবে বলে মনে হয় না। আমার দেশ, আমি মাসে কয়বার যাতায়াত করব, তুই জিজ্ঞেস করার কে? যাই হোক, তারা মোবাইল বা স্বর্ণ কোনো কিছু না পেয়ে কিছুটা হতাশ। বাড়িতে লাগানোর জন্য 6টি সিসি ক্যামেরা এবং একটা ডিভিআর ছিল লাগেজে। এবার তারা এগুলোর উপর সওয়ার হলো। বলল, ক্যামেরার উপর পে করতে হবে। আমি বললাম, আপনারা আমাকে লিস্ট দেখান, কোথায় লেখা আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যামেরার উপর শুল্ক দিতে হবে। তাদের একজন পুনরায় একই ধমক দিয়ে বললেন, 10,000 টাকা পে না করলে ক্যামেরাগুলোকে চিজ করে রেখে দেব। ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমি প্রচন্ড টায়ার্ড অনুভব করছি এবং নিজের উপর খুব অভিমানও হচ্ছে, কেন এই দুর্ভাগা দেশে জন্ম নিলাম। পৃথিবীর অনেক দেশ ঘুরে বেড়ায়, কিন্তু নিজের মাতৃভূমির মতো এমন হয়রানি কখনো শিকার হয়নি। 10,000 টাকা পে করার সময় বললাম, আপনারা ঘুম থেকে উঠে এসে ডিউটি করতেছেন, আর আমরা সারা রাত জার্নি করে এসেছি। আপনি মাত্র 10,000 টাকার জন্য আমাকে 2 ঘন্টা হয়রানি করেছেন। আপনার চেয়ে দ্বিগুণ বেতনে আপনার মতো 60 জন কর্মচারী আমার অধীনে কাজ করে। কাজ কিভাবে করতে হয় আমিও অল্প স্বল্প জানি। দেশটাকে লাঠে তুলেছে। সেদিন এরা শুধু আমাকে আটকে রেখেছিল তা নয়, আর অনেকেই দীর্ঘক্ষণ হয়রানি হয়েছে। একজনের কাছ থেকে একটি অপমোবাইল পেয়েছে, দাম সম্ভবত 16 থেকে 17,000 টাকার বেশি হবে না। সেটার উপর ট্যাক্স প্রদান করতে হবে 5,000 টাকা। ভুক্তভোগী লোকটার চেহারা অসহায়তার বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মূল প্রসঙ্গে আসি। যারা এখন রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্নভাবে পাম্পটি দিচ্ছেন, দেশের এয়ারপোর্টে প্রতিনিয়ত কি পরিমাণে মানসিক টর্চার করা হয় সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আপনার মতো একজন প্রবাসী তো অনুধাবন করার কথা। প্রবাসীদের পক্ষে আপনার সরকারের কাছে আপনার ভূমিকা কি সেটা একটু ব্যাখ্যা করুন। ব্যক্তিগতভাবে আমি প্রতি বছর দেশে কত টাকা রেমিটেন্স পাঠাই তা দেশের ব্যাংকে রেকর্ড আছে। বিনিময়ে কি পেয়েছি? এয়ারপোর্টে হয়রানি, গলাকাটা দামে বিমানের টিকিট। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা রাখা হয়েছে কিনা অত্যন্ত আমার জানা নেই। দরকার না হয়ে নিজের অধিকার আদায়ে সোচ্চার হন। আমাদের রেমিটেন্স এর টাকা মেরে প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে, বেনজির হাজার হাজার কোটি টাকার বিল্ডিং বানাতে পারে। শালা আমার মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়, অথচ এয়ারপোর্টে আমাদের 2 আনা মূল্য নেই। আবেগের বশবর্তী হয়ে কোনো দলে দালালি করবেন না। যে জায়গাগুলোতে সমস্যা সেগুলো সমাধান করতে বলুন। দেশটাকে আপনার একার না, দেশটা সবার। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। রেমিটেন্স শাটডাউন নীরব গুরুত্বপূর্ণ আন্দোলনে সকল প্রবাসী ভাইদের অংশগ্রহণ করার বিশেষ অনুরোধ।